বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনই না, কংগ্রেস এবং সিনেটের কিছু আসনও আজ নির্বাচন হবে, যদিও মূল ফোকাস প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এবং এবার এই নির্বাচন বেশ আলোচিত, সমালোচিত বলা যেতে পারে। বিশ্ব রাজনীতি কতটা নোংরা হয়ে দাঁড়িয়েছে, আমরা অনেক সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, পৃথিবীর সবচেয়ে শক্তিধরী রাষ্ট্রটির নির্বাচন। আমরা যখন কথা বলছি তখনও ভোট গ্রহণ শুরু হয়নি, হবে না, মানে যখন কথা বলছি, কথা বলাকালে সময়ের ব্যবধানের কারণে আজ দিনের শেষ ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল, ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার আসিফ নজরুল, আমি একটু প্রথমেই শুনতে চাইব যে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, বা কতটা গুরুত্বপূর্ণ, বা আদৌ গুরুত্বপূর্ণ কিনা? ধন্যবাদ। আমি প্রথমে একটু বলি যে আমেরিকার এই নির্বাচনটা কিন্তু খুব বৈশিষ্ট্যপূর্ণ এবং ইউনিক কিছু কারণে, এবং এই কারণগুলো আলোচনা করলে বোঝা যাবে কেন বাংলাদেশিদের জন্য এটা এত ইম্পর্টেন্ট। আমেরিকার এবার নির্বাচনে এবার প্রথমবারের মতো, আমার যতদূর আমি পড়াশোনা করেছি জেনেছি, যে 1933 সনের পর থেকে প্রথম একজন প্রার্থী বড় দল থেকে দাঁড়িয়েছে, যিনি সিনেটরও ছিল না, কোনো গভর্নরও ছিল না, বা কোনো আর্মির 5 স্টার জেনারেলও ছিল না। এখন এই প্রার্থী, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি, উনি ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে এবং ইলেকশন স্ট্র্যাটেজির মধ্যে এমন কিছু বিষয়কে বেছে নিয়েছেন যেটা বাংলাদেশি শুধু না, পৃথিবীর বহু অঞ্চলের মানুষকে এফেক্ট করে। যেমন উনি যখন বলেন যে অভিবাসন বিরোধী বা যারা ইমিগ্রেন্ট আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন, আমাদের আপনি জানেন বহু মানুষ আমেরিকায় থাকে, অনেকে আছে আনডকুমেন্টেড অবস্থায় আছে, আমরা ইলিগাল বলবো না, আনডকুমেন্টেড অবস্থায় আছে, তাদের অনেক ফ্যামিলি পরিবার পরিজন বাংলাদেশে থাকে, তারা কনসার্ন হয়ে পড়ে। আবার উনি যখন মুসলমান বিরোধী বক্তব্য দেন, তখন মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের মানুষ কনসার্ন হয়ে পড়ে। এটা তো গেল শুধু বাংলাদেশ। উনি যখন মেক্সিকোতে ওয়াল তোলার কথা বলেন, তখন আপনার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার সবাই আপনার এটা নিয়ে ওয়ারিড হয়ে যায়। শুধু এটা না, উনি টিপিপি, যেটা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, সেটা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান সবাইকে এটা কনসার্ন করে তোলে। উনি নাফটা বিরুদ্ধে কথা বলেছেন, উনি ন্যাটো ভেঙে দেওয়ার কথা বলেছেন। তো এই প্রথম উনি ইসরায়েলের পক্ষে কথা বলতে বলতে শেষ পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে কথা বলেছেন। মানে উনি আমেরিকার নির্বাচনে এমন সব বিষয় নিয়ে এসেছেন, ট্যাক্স পলিসি হোক, ফরেন পলিসি হোক, নারীদের ব্যাপার হোক, এটা পুরা পৃথিবীর মানুষকে দুইটা কারণে আপনার ইনভলভ করেছে। একটা হচ্ছে আশঙ্কা যে সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে আমার দেশের লোকের অবস্থা কি হবে, বিশ্ব পরিস্থিতির কি হবে। আরেকটা হচ্ছে আশঙ্কার বাইরে একটা হচ্ছে কৌতূহল, যে আমেরিকার নির্বাচনে এমন একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, উনি এমন ল্যাঙ্গুয়েজে কথা বলছে যেটা আমরা যতই আমাদের রাজনৈতিক সংস্কৃতি সমালোচনা করি, এমনকি আমরা যাতে সমালোচনা করি, আমাদের নেতা নেত্রীরাও এত মিথ্যাচার করে না, এত নোংরা কথা এত অল্প সময়ের মধ্যে বলে না। আমি আপনাকে বলার লোভ সামলাতে পারছি না। আমি আসার আগে বিবিসির একটা প্রতিবেদন পড়লাম, উনি লাস্ট উইকে ডেসপারেট হয়ে হিলারির বিরুদ্ধে যেই প্রচারণাটা শুরু করেছেন, সেটা হচ্ছে হিলারি নাকি প্রেসিডেন্ট হলে আমেরিকার বর্ডার তুলে দিবে, এবং 1 সপ্তাহের মধ্যে আমেরিকার জনগণের সংখ্যা 65 কোটিতে পরিণত হবে। তো উনি ভোটারদেরকে ভয় দেখিয়ে বলছেন তখন আর কোনো বর্ডার থাকবে না, আমেরিকা রাষ্ট্র বলেই কিছু থাকবে না। 1 সপ্তাহের মধ্যে একটা দেশে প্রায় 40 কোটি লোক হিলারি ক্লিন্টন ঢুকিয়ে দেবে। এই ধরনের প্রোপাগান্ডা, এগুলি মানে আমাদের জন্য বিশ্বাস করতে কষ্ট হয়, সারা পৃথিবীর মানুষের জন্য বিশ্বাস করতে কষ্ট হয় যে আমেরিকার যারা সাধারণ ভোটার গোষ্ঠী আছে, যারা সাধারণ নাগরিক আছে, তারা এই ধরনের একটা প্রায় মানে উন্মাদ লোককে মানে সিলেক্ট করলো হিসেব কিভাবে, যে নিজেদের প্রধান দলের নমিনি হিসাবে। এই আলোচনাও আপনার কোনো কোনো জায়গাতে আছে। ফলে এটা সারা পৃথিবীর মানুষকে বিভিন্ন কারণে ইনভলভ করে ফেলেছে, শুধু বাংলাদেশের মানুষকে না। বাট বাংলাদেশের জন্য কোনো গুরুত্ব বহন করে এর বাইরে তো অবশ্যই গুরুত্ব বহন করে, কারণ উনার যে ট্রেড পলিসি আছে, এখন আমরা ধরেন ট্রেডের ক্ষেত্রে আমেরিকাতে যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেতাম
বা এখন কিছু কিছু জিনিস বন্ধ আছে, ভবিষ্যতে আরো পেতে পারি, এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রবলেম করতে পারে। আমাদের ওখানে প্রচুর আমাদের ছেলেপেলেরা পড়াশোনা করে, আমাদের বাংলাদেশে মানুষ চাকরি করে, তাদেরকে যদি, যারা বিশেষ করে নন ডকুমেন্টেড আছে, তাদেরকে যদি দেশে ফেরত আসতে বাধ্য হয় যদি তারা, সেটা আমাদের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া উনি যে ফরেন পলিসির কথা বলেন, যে যুদ্ধংদেহী কথা বলেন, এই বিশ্ব ওয়ার্ল্ড অর্ডারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের পলিটিক্সে কিভাবে পড়বে সেটা নিয়েও নানান ধরনের উৎকণ্ঠা আছে। যেমন অনেকে বাংলাদেশে মনে করে থাকেন যে হিলারি ক্লিন্টন যদি জিতে আসে তাহলে হয়তো বিএনপির জন্য ভালো, আবার ট্রাম্প জিতে আসলে আওয়ামী লীগের জন্য ভালো। আমার কাছে মনে হয় কি, ট্রাম্প জিতে আসলে কি ভালো কেউই কল্পনা করতে পারবে না। ট্রাম্প এসে হয়তো সোজাসুজি এরকম পলিসি নিতে পারে যে আমি আর ক্লায়েন্ট স্টেট অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইসরায়েলের মাধ্যমে কন্ট্রোল রাখবো না, নিজেই কন্ট্রোল রাখবো। তখন মানে এটা একটা বিচিত্র, একটা মানে আনথিঙ্কেবল পরিস্থিতি হতে পারে ট্রাম্প যদি জিতে আসে। হিলারি যদি জিতে আসে তাহলে ওই রকম কোনো বড় পরিবর্তন বাংলাদেশের জন্য এটা হবে বলে আমি মনে করি না। জি, আসবো আবার আপনার কাছে ডক্টর সিনহা আহমেদ সাঈদ। প্রথমে ওই প্রশ্নটাই করতে চাই যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের জন্য আদৌ কি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, যে আমরা যে আলোচনা করছি, এর আগেও করেছি, ভবিষ্যতে হয়তো করব? দেখুন, ইতিমধ্যেই ডক্টর আসিফ নজরুল যেটা বললেন, জিনিসটা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যে বর্তমান সম্পর্ক যে হাইটে অবস্থান করতেছে, বিশেষ করে আমাদের আঞ্চলিক আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে, সেইখানে খুব একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নেই। এখানে আমেরিকা ইতিমধ্যে ভারতের সাথে এমনভাবে সংযোজিত হয়েছে যে মাইনাস ভারতকে ছেড়ে এখানে কিছু করা সম্ভব না। এক, দ্বিতীয়ত এই মুহূর্তে 3 লক্ষ বাঙালি সেখানে আছে, তাদের একটা ফিউচার ইমিগ্রেশন প্রবলেম আছে। কারণ ট্রাম্প যে কথা বলেছেন, তিনি জোর করে বের করে দিবেন না, উনি তো আবার একথাও বলেছেন যেসব দেশে এই টেররিস্টরা আছে বা টেরোরিজম হয়েছে সেই সব দেশের থেকে উনি ভিসা অফিসও তুলে দিবেন। অর্থাৎ বাংলাদেশে আমি দেখেন, আমি যদি বাংলাদেশ আলোকে বলি, ট্রাম্প আসুক হিলারি যেই আসুক না কেন, একটা কথা মনে রাখতে হবে, ফরেন পলিসি কখনো কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হওয়ার কারণ নেই কোনো। এটা কোনো রাষ্ট্রই হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু হয় না। সেই ক্ষেত্রে ট্রাম্প কি বলতেছে, হিলারি কি বলতেছে, আমার কাছে খুব একটা ইলেকশন প্রোপাগান্ডা বলে মনে হচ্ছে আমার কাছে। এটা নিয়ে খুব একটা ইম্প্যাক্ট করবে না। কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাথে আমাদের এখন যে গার্মেন্টস সেক্টর যে ব্যবসাটা আছে, এখনো কিন্তু আমেরিকা বাংলাদেশে 45 করোড় ইউএস ডলার ইনভেস্টমেন্ট করা আছে, কিন্তু সবচেয়ে বড় ইনভেস্টার তারাই কিন্তু এখানে। আর আমরাও তাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয়, এই জন্য আমাদের বড় বাজার, এবং তাদের সাথে আমাদের সামরিক ডিফেন্স স্ট্র্যাটেজি কতগুলো চুক্তি আছে, এগুলো চলমান থাকবে। কারণ ট্রাম্প এখন যে কথাগুলি বলতেছে, আপনি নিশ্চিত থাকেন এর চেয়ে বেশি কথা, কাছাকাছি কথা মোদি বলেছিল। নির্বাচনের আগে বড় বড় শক্তিগুলো ভালো ভালো কথা কেন বলে, জনমত সৃষ্টি করে, তাদের জিঙ্গিজম সৃষ্টি করে, একটা সভিনিস্টিক অ্যাটিটিউড নিয়ে আসে, দেখাতে কি হতে পারে দেখো। তা আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের খুব একটা আমূল পরিবর্তন হবে না। বিশেষ করে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এই যে ইসরায়েল সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, ট্রাম্প যে কথাটা বলছে, বাজেট $3 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর দিচ্ছে তাকে ডিফেন্স বাজেট। এবং আমেরিকার বাজেট কিন্তু এই মুহূর্তে 19 ট্রিলিয়ন ইউএস ডলার তারা ঋণগ্রস্ত। এবারও যে বাজেট দিচ্ছে তারা 4.5 ট্রিলিয়ন ইউএস ডলার, এটা কিন্তু ঘাটতি বাজেট। এবং সেখানে পভার্টি লেভেলটা কিন্তু 20% নিচে, সেখানে শান্তি নাই। শুধুমাত্র সমস্ত সম্পদগুলো 1% হাতে, কিন্তু মিডল ক্লাস অলমোস্ট মানে দুদুল্যমান অবস্থা আছে, কিন্তু নিশ্চিত খবরই নেই সেখানে। তো ট্রাম্প কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানিপুলেশন চেষ্টা করছে, কিন্তু তিনি যেটা পারেন নাই, তার উপস্থাপনা, তার বক্তব্য, তার ভাষা, তার গ্যাটসার সবকিছু মিলে তিনি একটা নেগেটিভ ইমপ্রেশন করেছেন, যে কারণে সিএনএন অ্যাঙ্কর জাকারিয়া বলতে বাধ্য হচ্ছেন তিনি হচ্ছেন ক্যান্সার অন ডেমোক্রেসি। আরেকজনে বলেছেন হি ইজ এ ভলকেনো। আরেকটা সংস্থা বলেছে যে উনি হচ্ছে মোর দেন টর্পেডো। অর্থাৎ কোনো ইতিবাচকভাবে তাকে উপস্থাপন করা হচ্ছে না। কিন্তু আমি একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে বা হিলারি যদি ক্ষমতায় আসে, এখানে মধ্যপ্রাচ্য সংক্রান্ত চিন্তা ভাবনা যেটা করা হচ্ছে, এখানে একটা কথা মনে রাখতে হবে, কিন্তু ইহুদিদের সাথে আমেরিকার সম্পর্কটা কি, গোড়াতে যান। জন অ্যাডামস জেফারসনকে চিঠি লেখলেন, সেই চিঠিতে বললেন, আই উইল ইনসিস্ট হিব্রু হ্যাভ ডান মোর টু সিভিলাইজ ম্যান দেন এনি নেশনস। কে বলতেছে? আমেরিকার ফাউন্ডিং ফাদার বলতেছে। একই কথা বলতেছে আপনার উইলসন বলতেছে যে আমরা যে জাতি সৃষ্টি করেছি আমেরিকান কমনওয়েলথ, এটা সৃষ্টি হয়েছে হিব্রু কমনওয়েলথের অনুকরণে, অর্থাৎ সেখানে ধর্মীয় চেতনা ছিল। একই কথা বলছেন কিন্তু আমেরিকান আরো অনেক পণ্ডিত আমাদের পরে কথা বলছেন। সর্বশেষ দেখেন, আমাদের বারাক ওবামা সাম্প্রতিক লাস্ট সফর জন্য ইসরায়েলে দিলেন, তিনি বললেন ইসরায়েলকে আমি বিশ্বাস করি এই জন্য
দে আর ডেডিকেটেড টু টিকুন ওলাম। টিকুন ওলাম অর্থ হচ্ছে দি নেশন হু ক্যান রেকটিফাই দ্য হোল সিভিলাইজেশন। অর্থাৎ আমেরিকার সাথে এদের যে সম্পর্ক, ধর্মীয় বন্ধনটা দেখেন, আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। শুধু তাই নয়, আমেরিকার যে রাষ্ট্রীয় সিল একটা আছে, সেই সিলটা তৈরি করছে কে? হ্যামিল্টন, ম্যাডিসন, জেফারসন এবং জন বে। এবং ওইটার মধ্যে কি আছে জানেন? সিলটার মধ্যে, ওটার মধ্যে আছে মানে ফারার সাথে যাচ্ছে সব ইহুদিরা, নীলনদ পার হয়ে যাচ্ছে, ওপারে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাম। ওখানে নিচে লেখা আছে ডিসঅবিডিয়েন্স টু টাইরেন্টস ইজ ইকুয়াল টু অবিডিয়েন্স টু গড। সেন্টিমেন্টটা দেখেন কত মারাত্মক সেন্টিমেন্ট। একইভাবে দেখেন আমেরিকান যে একটা বেল অব লিবার্টি যেটা আছে, এখানে কি লেখা আছে? এর উপরে ইনস্ক্রাইব করা আছে, ওখানে লেখা আছে and proclaim freedom throughout the land unto all the inhabitants thereof. এটা কিন্তু তারা কোথা থেকে আনছে? বাইবেল থেকে আসে না। বাইবেল নিয়ে সেটাকে বুক অব লেভিটিকাস। অর্থাৎ খ্রিস্টানদের সাথে জাতিক সম্পর্ক, এই ইহুদিদের সাথে জাতিক সম্পর্ক খ্রিস্টানদের, আমেরিকান খ্রিস্টানদের, আমেরিকান খ্রিস্টানদের সঙ্গে আমি আমেরিকানদের কথা বলছি। জুদের তো বৈরিতা অনেক আমেরিকান বেশি। ইন্ডিপেন্ডেন্সে তাদের ভূমিকা নিয়ে উইলসন বড় বড় কথা বলেছে। কিন্তু শুধু তাই নয়, আপনি জেসি হেলমস, একজন বড় সিনেটর মারা গেছেন, তিনি বলেছেন আমেরিকার এয়ার ক্যারিয়ার হচ্ছে মিডল ইস্ট, আমাদের ইসরায়েল, ওখানে থাকবো আমরা। এবং সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে 10 মনুমেন্টস, 10 আপনার ওই হিব্রু ডকুমেন্টস, যে 10 কমান্ডেন্টস, আপনি জানেন না, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শুরু করে বিভিন্ন জায়গায় এখন কিন্তু আছে এটা। এই 10 কমান্ডেন্ট কিন্তু স্কুলে পড়ানো হয়। শুধু তাই না, যখন আইজেনহর ক্ষমতা আসলে 1954-এ, তিনি একটা নতুন ওদের একটা প্লেস অফ এলিজেন্স আছে, একটা নাগরিকত্ব নীতি দেয়, ওখানে ধর্মের কথা ছিল না, কিন্তু উনি যোগ করলেন আন্ডার গড। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ইহুদিদের সাথে, আমেরিকান ইহুদিদের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, এই সম্পর্ক শুধুমাত্র আর্থিক না, কিন্তু ধর্মীয় মূল্যবোধের সম্পর্ক, যেটাকে বলা হয় শেয়ার্ড ভ্যালুস। এই যে শেয়ার্ড ভ্যালুস কথাটা, কাজে ট্রাম্প কি বলতেছে এখানে দিব না, করবে না, এটা বোগাস। আমেরিকাতে যারা এখন না আছে মোটামুটি ক্ষমতা আসলে মাত্র 6 মিলিয়ন আপনার ইহুদি এখানে আছে, কিন্তু আমেরিকা চালাচ্ছে তারা। মিডিয়া হাউস যান, ব্যবসায়ী হাউস যান, যেখানে যাবে অস্ত্র। কিন্তু সেটা ভাই, আমেরিকায় কি ট্রাম্প যদি ইলেক্টেড হয়, মুসলমানদের মধ্যে ইনসিকিউর ফিলিংস বাড়বে না? একদম একই রকম থাকবে। কারণ আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করি, আপনার তো এই বিষয়ে খুব ভালো পড়াশোনা আছে মনে হচ্ছে। জিমি কার্টারের সময় আর রেগানের সময় আমেরিকার ফরেন পলিসি কি একদম এক ছিল? বা বুশের সময় এবং ওবামার সময় কি একদম এক ছিল? কিছু ক্ষেত্রে চেঞ্জ হয় না? তাহলে যদি না হয়, তাহলে আপনি আমাকে বলেন, যদি না হয় তাহলে আমেরিকার ভেতরে যারা মুসলিম জনগোষ্ঠী আছে, তারা সবাই মিলে ম্যাক্সিমামই আর কি এত বেশি মুসলিম, মানে হিস্পানিক, ল্যাটিনো, একটা এক্সাম্পল হিসেবে বলছি, মুসলিম বলেন বা হিস্প্যানিক জনগোষ্ঠী যারা আছে, তারা সবাই এত ওয়ারিড হচ্ছে কেন? মানে এটা কি টোটালি আনফাউন্ডেড না? আর প্রেসিডেন্টের, আমরা তো আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু খুব ক্ষমতাহীন না। ওদের আপনি যদি আমাদের দেশে যেমন প্রেসিডেন্ট হচ্ছে টিটুলার হেড, না, আমি এই কথা বলছি আপনাকে। আলাস্কা কোসিগিন লিন্ডন জনসনকে জিজ্ঞেস করলো যে তোমরা এই মধ্যপ্রাচ্যে 80 মিলিয়ন মুসলমানকে বাদ দিয়ে এই 6 মিলিয়ন ইহুদি নিয়ে এত বাড়াবাড়ি করতেছে কেন? তিনি উত্তর দিলেন যে বিকজ দে আর রাইট অ্যান্ড দে আর উইথ আস স্পিরিচুয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি। চিন্তা করেন, সেগুলো আমি বুঝেছি। মানে এই এখন এখানে আসেন, যেটা যেমন হিলারি ক্ষমতায় গেল, আমরা তো ফরেন পলিসি আলোচনা করতেছি। ওবামার যে ভালো ডিসিশন একটা ইমপ্লিমেন্ট করতে পারছে সে ফরেন পলিসিতে, সে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হচ্ছে সেখানে, যে কারণ কংগ্রেস তার পিছনে ছিল না। ফরেন পলিসিতে সে পারেনি কিন্তু। এবং আজকে যখন ইসে বলতেছে, আমাদের এই যে ট্রাম্প বলতেছে, কতগুলি কথা সত্য বলছে, সে আইএসএ কে সৃষ্টি করছে, এই কথা তো আমরা এখানে বসে আপনার সবাই বলতেছে কে সৃষ্টি করছে, আমাদের ধারণা শুধু, প্রসূত নয়। আজকে যখন আমেরিকান একজন পদপ্রার্থী বলতেছে এইটা সৃষ্টি করছে হিলারি, সৃষ্টি করছে ওবামা, এই সমস্ত কথাবার্তার ভিতর দিয়ে, পাগলামির ভিতর দিয়েও কিন্তু কিছু তথ্য বেরিয়ে আসতেছে। এই পাগলামির ভিতর তো বেরিয়ে আসতেছে, সেই বেরিয়েছে কি, এই পৃথিবী নিয়ে যারা খেলছে, যারা এখনো খেলতেছে, তারা খেলবে, সে হিলারি হোক আর ট্রাম্প। তো হ্যাঁ, কথা আছে, ট্রাম্প আমাদের জন্য অধিকতর বিপজ্জনক, কিন্তু হিলারি নিরাপদ নয়। কারণ আমেরিকান প্রেসিডেন্ট যেই হবেন, তিনি আলটিমেটলি আমেরিকার স্বার্থ দেখবেন। সেটা ধরেন অন্য ডিসকাশন, অন্যদিকে যাবো। কিন্তু আমরা তো এখন মূলত ইলেকশনে কনসেন্ট্রেট করছি। ইলেকশনের মধ্যে দেখেন যে আজকে দেখলাম আমি আপনার আসার এখানে আমাদের বিশেষ করে ওই সিলভার সবচেয়ে বড় যে অর্গানাইজেশনটা, যেটা
ওরা বলতেছে যে অলমোস্ট 48 কাছাকাছি চলে গেছে হিলারি। এখন যদি কাছাকাছি চলে গেছে, কিন্তু ওবামা কিন্তু ছিল 50। ওবামার সাথে মিট রমনি পার্থক্য ছিল 6, এখানে কাছাকাছি চলে গেছে। এরপরও দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, আমি একটু বলি, আমার একটু সময় দিন। ধরেন নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন কিন্তু রাষ্ট্রপতি পপুলার ভোট প্লাস ইলেকট্রাল কলেজ সৃষ্টি করতেছে। কিন্তু ইলেকট্রাল কলেজে যাবে, এটা যাবে কিন্তু কংগ্রেসে কিন্তু এটা পরের মাসে, জানুয়ারি মাসে যাবে। ওখান থেকে তারা গণনা করে ডিক্লারেশন দিবে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের যে সভাপতি সিনেটের ডিক্লারেশন দিবে। যদি কোনো কারণে মনে করে ইলেকট্রাল ভোট কারো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছলো 270 যেতে পারলো না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কনস্টিটিউশনের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন করবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। যদি মন্দের ভালো না হয়, এই দৃশ্য আমেরিকা ইতিহাসে এখন আসে নাই, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। কিন্তু কনস্টিটিউশনের মেকাররা যে সবকিছু চিন্তা করে তা তো না, কারণ আমেরিকা যখন সৃষ্টি হলো তখন মাত্র 13টা রাষ্ট্র ছিল। এখন রাষ্ট্র বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, সমস্যা বেড়েছে, মানুষের চিন্তা বেড়েছে, দুষ্টুমি বেড়েছে, সবকিছু বেড়েছে। এই অবস্থার ভিতর দিয়ে যদি মনে করেন নির্বাচনটা কংগ্রেস করতে যায়, তাহলে তো নির্ঘাত ডোনাল্ড ট্রাম্প চলে আসতে পারে, সম্ভাবনা তীব্র। সেটা তো ডিপেন্ড করে এই ফলাফলের উপরে, আজকের ফলাফলের। তবে আমরা আশা করতেছি যে হিলারি ক্লিন্টন, তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা, এই পর্যন্ত যেটা আমরা দেখেছি, ওবামার লাইনই তো সে আসছে। আবার দেখেন হিলারি ক্লিন্টনও কিন্তু মূলত তাকে ঘিরা কারা আছে, যে 3 জন তার ঘিরা আছে সবাই কিন্তু ইহুদি। না, তার বাইরে তো যাওয়ার সুযোগ আমেরিকাতে নেই। আমি সেই জন্যই বলছি সম্ভব না। তো কাজেই আমেরিকান নির্বাচনের আমাদের জন্য শিক্ষা আছে কয়েকটা। এটা হচ্ছে জাতিগতভাবে আমেরিকানরা এখনো জাতি হয়নি, ওরা এখনো এথনিক গ্রুপে ঘুরপাক খাচ্ছে। কিন্তু স্টিল দ্য নেশন ইন বিইং 240 বছরে কিন্তু আমেরিকা জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি। এবং আমেরিকা এখনো সবচেয়ে ভয়ঙ্কর চিত্রটা সামনে আছে, কিন্তু 2022 সালে 19 বছরের নিচে যারা থাকবেন তাদের মধ্যে নন হোয়াইটের সংখ্যা হবে বেশি। 2040 সালে আমেরিকাতে নন হোয়াইটরা হোয়াইটদের লিড করবে, এবং 2060 সালে 60-40 হয়ে যাবে। কিন্তু এইখানে কিন্তু আপনি যেভাবে নেন না, কিন্তু ট্রাম্প যে কথাগুলি বলতেছে, ট্রাম্পের কিছু কিছু বক্তব্যের পিছনে কিন্তু ঐতিহাসিক সত্যতা আছে, হিস্টোরিক পার্সপেক্টিভ আছে, তার একটা ভীষণ আছে। কিন্তু এই ভীষণগুলো মেয়ের কাছে শুধুমাত্র কথা আছে না, যে সারা রাত লেখাপড়া করলেন, পরীক্ষার উত্তর দিতে পারলাম না। তো ট্রাম্পের অবস্থা হচ্ছে তার ব্যক্তিগত উপস্থাপনা, ব্যক্তিগত ব্যবহার, কথাবার্তা সবকিছু এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে যে তৃতীয় বিশ্বের রাজনীতিবিদরা বলতেছে আমরা কোথায় আছে, ও কোথায় আছে। তা আমার যা মনে হয় আগামীতে ট্রাম্প বা আমেরিকার মতো জায়গায় যদি এভাবে হয়, তাহলে আমরা ভবিষ্যতে কিন্তু আমেরিকাতে পলিটিক্স এক্সপোর্ট করতে পারবো। আসবো আপনার কাছে এই সুসংবাদে পরে আলোচনা করি। আমেরিকান নির্বাচনে সাধারণত 8 বছর কিন্তু ডেমোক্রেটদের হয়ে গেল। এটি কিন্তু একটা মানে তারপরের 12 বছরের জন্য, মানে আরেকটা টার্মের জন্য সেটি কতটা সহজ হবে। আরেকটি হচ্ছে যে এই যে পোল যেটি হচ্ছে, পোলও দেখা যাচ্ছে যে বেশ, উনি তো উল্লেখ করলেন যে ওবামা অনেকখানি এগিয়েছিলেন, হিলারি এবং ট্রাম্প কিন্তু ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছেন বেশ। তো এই জায়গাটাতে আপনি কতটা মনে করেন? আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার নির্বাচনে প্রথমবারের মতো কোনো বড় দল থেকে আপনার একজন মহিলা নমিনেশন পেয়েছে, দ্যাট ওয়াজ হিলারি। হিলারি ক্যান মেক হিস্ট্রি টুয়াইস, আবার একটা হিস্ট্রি করতে পারে যিনি প্রেসিডেন্ট ইলেক্টেড হন। এবং এখানে আপনার আমার কাছে, আমি আমেরিকার ইলেকশন যতটুকু ফলো করেছি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওখানে অনেক রেটোরিক আছে। ক্লিনটনের সময়ের যে তার সেক্সুয়াল স্ক্যান্ডাল ছিল সেটা নিয়ে কথা আসছে, ট্রাম্পের ট্যাক্স রিটার্ন নিয়ে কথা আসছে। বাট এগুলির মধ্যেও আমার কাছে যেটা মনে হয়েছে খুব রিমার্কেবল, তাদের পলিসিগত পার্থক্য আছে। তারা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে ডিবেট করেছে এটা ঠিক না। অনেক সময় আমি দেখেছি, আমি ফার্স্ট 2টা ডিবেট ফলো করেছি, তাদের যে ট্যাক্স পলিসি আছে অনেক বিষয় নিয়ে সুস্পষ্ট পার্থক্য, এবং এটা তাদেরকে ক্লিয়ার করতে হয়েছে। যখন আপনার হিলারি বলছে হিলারির ট্যাক্স প্যাকেজটা যেরকম, সে সবচেয়ে 1% যে আছে, সবচেয়ে ওয়েলদি যারা, তাদের উপর সে ট্যাক্স বসাবে। মিডল ক্লাসের জন্য, আপনার হেলথ কেয়ারের জন্য, এডুকেশনের জন্য অনেক ধরনের ব্যবস্থা করবে। মানে তার লক্ষ্যটা হচ্ছে মিডল ক্লাস ফ্রেন্ডলি। আবার ট্রাম্প যখন করছে, সে কর্পোরেট ট্যাক্স কমাবে, স্টেটের উপর যে ট্যাক্স আছে সেটা তুলে দিবে। সেটা মনে হচ্ছে যে ওয়েলদি যারা আছে, আমি একটা অ্যানালাইসিস পড়লাম যে 1%, মানে তার পলিসির কারণে যেটুক
লাভ হওয়ার কথা তার 75%-এর বেনিফিশিয়ারি 1%। তো এখানে সুস্পষ্ট পার্থক্য আছে, ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে পার্থক্য আছে, ফরেন পলিসির ক্ষেত্রে পার্থক্য আছে। মানে এটা আমেরিকার একটা প্রেসিডেন্টের জন্য চিন্তা করা যায় না, সে বলছে যে আমি নেটো রাখবো না, নেটো দরকার হলে ভেঙে দিব, রাশিয়ার সাথে সম্পর্ক করব। যেটা আপনার মানে ওই আমার মাঝে মাঝে ট্রাম্পের কথা শুনলে মনে আমরা মিখাইল গর্বাচভ টাইপের আলোচনা হচ্ছে যে ইলেকশনের দিনে আজকে সাইবার অ্যাটাক হতে পারে কিনা, যেটা ইলেকশনের ফলাফল উল্টে দিতে পারবে। আমার মাঝে মাঝে মনে হয় যে তার কথাবার্তা পাগলামি সাইডটা বাদ দিলে আমরা মিখাইল গর্বাচভের কথা শুনে যেমন খুব চমকে উঠতাম, সোভিয়েত ইউনিয়নের একটা লিডার এভাবে কথা বলছে, আমেরিকার একজন প্রেসিডেন্ট মনে হচ্ছে ওই রকম ভাবে কথা বলছে। তো আপনি আমাকে যে সেকেন্ড প্রশ্নটা করেছেন যে মানে খুব কাছাকাছি লড়াই হচ্ছে, দেখেন এখানে আমেরিকান ইলেকশন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমাদের কাছে মনে হয় ফ্যাক্টরগুলো খুবই স্ট্রং, কিন্তু আসলে অত স্ট্রং না, যেজন্য আমরা মাঝে মাঝে আপসেটও হই। যেমন আপনি খেয়াল করবেন যখন ট্রাম্পের ভিডিওটা বের হলো, যে মাইক্রোফোন অন করা অবস্থায় সে অত্যন্ত আজে বাজে অশ্লীল কথা বলছিল মেয়েদের সম্পর্কে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা শোনার পর আমেরিকান কোন নারীর পক্ষে ট্রাম্পকে ভোট দেওয়া সম্ভব না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন কিন্তু খুব বেশি এফেক্ট করে নাই, অল্প কিছু এফেক্ট করেছে এবং সেটা ট্রাম্প কভার আপ করতে পেরেছে। আবার ধরেন হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে যখন লাস্ট আপনার এফবিআই এর চিফ যখন বলার পর খুব বেশি পার্থক্য হয় না, খুব বেশি এফেক্ট করে না। কারণ আমার নিজের কাছে মনে হয় যারা অলরেডি ডিসাইডেড যে আমি হিলারি বা ট্রাম্পকে ভোট দিব, তাদের ক্ষেত্রেই যেটা অক্টোবর সারপ্রাইজ বলে তাদের ক্ষেত্রে এটা খুব বড় ফ্যাক্টর না। যারা এখনো আনডিসাইডেড, আর্লি ভোট পড়েছে প্রচুর অন্যান্য বারের তুলনায়, অনেক বারের তুলনায়। আর যারা আপনার আর্লি ভোট তারপরও মোট ভোটের তুলনায় খুবই কম। আর যারা আপনার ধরেন একটু ইনডিসাইডেড আছে, বিশেষ করে সুইং স্টেট বা ব্যাটল গ্রাউন্ড স্টেট যেখানে আছে, তাদের জন্য এইসব ফ্যাক্টর কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। আবার আরেকটা জিনিস জিলুন, আমরা একটা আমাদের ইলেকশন দেখি, পৃথিবীর সব ইলেকশনে দেখি, দেখেন আমরা যখন ধরে নেই যে একজন প্রার্থী জিতবে, ধরেন আমি আপনাকে ভোট দিব, এখন আমি ধরে নিলাম আপনি সিনেমার সাথে জিতবেন, জনমত অনুযায়ী আপনি অনেক আগানো, তখন কিন্তু আমার ভোট দেওয়ার উদ্দীপনা অত থাকে না, মনে হবে আপনি জিতবেনই, আমার একটা কাজ আছে, না হয় ভোট দিতে না গেলাম। এখন আমেরিকার নির্বাচনে অনেক বছরের মধ্যে এই ফ্যাক্টরটা যে দুইজনে হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছে না, আমার তো মনে হয় এটার কারণেই আমরা একটা খুব ভালো রকম ব্যবধানও দেখতে পারি। হয়তো এই কারণেই যারা ভেবেছিল, যারা হয়তো জনমত জরিপে অংশ নেয়নি, তারা ভাববে আচ্ছা আমার প্রার্থী ট্রাম্প হেরে যাচ্ছে বা আমার প্রার্থী হিলারি হেরে যাচ্ছে, আমি ভোট দিতে যাবো, যে হয়তো জীবনে ভোট দেয় নাই। ফলে আমি বিশ্বাস করি এই সার্ভেগুলা আমাদেরকে খুব কংক্রিট কোনো পিকচার দিতে পারবে না। আলটিমেটলি এই ইলেকশন এখনো টু এ গ্রেট এক্সটেন্ট আনপ্রেডিক্টেবল শুধু এই কারণে না যে হিলারি জিতবে নাকি ট্রাম্প জিতবে। যেমন আমার ব্যক্তিগতভাবে মনে হয় মেবি আগামী 3 দিনের মধ্যে আমি ভুল প্রমাণিত হব, আমার কাছে কেন জানি মনে হয় হিলারি খুব ভালো ব্যবধানই জিতবে। ভালো ব্যবধান বলতে কিন্তু 3-4% ব্যবধানও অনেক বড় ব্যবধান ওই দেশের এখানে, কারণ ওইখানকার যে সিস্টেমটা আপনার ইলেকট্রাল কলেজের সিস্টেমটা, ওখানে 3-4% ব্যবধানই অনেক বড় ব্যবধান হয়ে যায়। আর সিনহা ভাই যেটা বলেছে 270 কেউ পাবে নাকি, এটা খুবই হাইলি আনলাইকলি, এটা হওয়ার কখনো হয় নাই আর হবে বলে মানে এমন ভাবে প্রত্যেকটা অঙ্গরাজ্যের সিট বরাদ্দ আছে, এটা করা মানে খুবই অসম্ভব কাণ্ড। কাজে এই ভোটাভুটির মধ্যেই ইলেকশনটা হবে। কিন্তু আমার কাছে যেগুলো সবচেয়ে বড় যে জিনিসটা মনে হয়, ইলেকশনটাই এন্ড না এখানে। আজকে ডোনাল্ড ট্রাম্প যে একটা অন্যরকম বৈশিষ্ট্য নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যে এমার্জ করেছে, তাকে আপনি উগ্র জাতীয়তাবাদী বলতে পারেন, তাকে আপনি উগ্রবাদী বলতে পারেন, তাকে আপনি উন্মাদ বলতে পারেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে উগ্র জাতীয়তাবাদ কিন্তু শুধু আমেরিকায় না, এখন গোটা বিশ্বজুড়েই তার একটা প্রবণতা হচ্ছে। এটা আপনি পুতিনের ক্ষেত্রে হচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে, ব্রিটেনের ক্ষেত্রে হচ্ছে, এটা তো বহু ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এটা পাশাপাশি আবার অন্য চিত্রতা আছে, যারা উগ্র জাতীয়বাদ থেকে বেরোয় আসছে। আপনি যদি ইউরোপের কথা দেখেন, আপনি যদি অ্যাঙ্গেলা মার্কেলের কথা দেখেন, জার্মানির কথা দেখেন, এটাও তো অন্য একটা বিশ্ব। কিন্তু আপনি যদি সুপার পাওয়ারের কথা বলেন, অনেকের কাছে মনে হতে পারে আচ্ছা পুতিনের যোগ্য জবাবকে ট্রাম্প হয়তো, কিন্তু এটা খুব খারাপ সেন্সে। তাদের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তার মধ্যে টেম্পারামেন্টাল প্রবলেম আছে ট্রাম্পের, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইকুয়েশন। তা আমার এমনি মনে হয়েছে আমেরিকার এই ইলেকশনটার মতো গুরুত্বপূর্ণ ইলেকশন আমার মনে হয় আগের অনেক ইলেকশনে যেটা অনেক বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতটা ক্যাম্পেইন কখনো কোনো প্রার্থীর পক্ষে করেনি, যেটি এবার ওবামা এবং তার মিশেল ওবামা করলেন, এবং ওবামা একটি কথা বলেছেন যে আপনি সুইং ভোটের কথা, সুইং স্টেটগুলোর কথা বলছেন, যে ফ্লোরিডাতে যদি হিলারি যদি জেতে, তাহলে হিলারি আমেরিকার প্রেসিডেন্ট ধরে নিতে হবে, অন্য কোনো দিকে তাকাতে হবে না। কালকে আমি একটা অ্যানালাইসিস দেখছিলাম যে বলা হচ্ছে যে ট্রাম্প যদি ফ্লোরিডাতে হেরে যায়, তাহলে ট্রাম্প পরাজিত নিশ্চিত।
কিন্তু হিলারি যদি হারে তারপর হিলারির পরাজয় নিশ্চিত হবে এটা বলা যাবে না। কিন্তু ওবামা বলছেন যে হিলারি জেতা মানেই হচ্ছে ফ্লোরিডাতে ওবামার যে পার্সোনাল সেন্টিমেন্টের কথা বলেছেন, আমার মনে আছে ওবামা একবার বলেছিল যে ব্ল্যাক পপুলেশন কাছে বলেছিল যে যদি হিলারি না জিতে আসে এবং তারা যদি হিলারির পক্ষে ভোট না দেয় তাহলে এটা তার জন্য একটা পার্সোনাল তোমরা ভোট না দিতে গেলে আমাকে ইনসাল্ট করা হবে। কেন এইভাবে ইনভলভ হয়েছে একটা কারণ তো আছে, তো ট্রাম্প করেছে। সে যেভাবে আপনার ওবামা আমেরিকারই নাগরিক কিনা, তারপর ওবামার বিভিন্ন সকল দুর্নীতির প্রশ্ন, মিশেল ওবামার বিভিন্ন আচরণের প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকার ইতিহাসে। সে ক্লিনটনকে নিয়ে যদি অ্যাটাক করতে তাহলে একটা রেলেভেন্স আছে, সে হিলারি ক্লিনটনের হাজবেন্ড, কিন্তু আমেরিকার ইতিহাসে একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং জনপ্রিয় প্রেসিডেন্ট এবং যার প্রেসিডেন্ট হওয়াটা সারা পৃথিবীর মানুষ প্রশংসার চোখে দেখেছে, এত নগ্নভাবে এত জঘন্যভাবে কেউ অ্যাটাক করে নাই। এটাও হয়তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তবে আমি আবার বলি, আমি যেটা বলছিলাম, আমার কেন জানি মনে হয় হিলারি খুব ভালো ব্যবধানে জিতবে এখানে শেষ পর্যন্ত। এখন প্রসঙ্গ তো একটা বারবার আসতেছে, যেটা হলো যে আমেরিকান নির্বাচনটা, এখানে হিলারি জিতবে। আমারও যেন মনে হচ্ছে যে যত ওদের প্রেডিকশনে থাক না কেন এই সমস্ত পুলটুল শেষ পর্যন্ত আরেকটি অ্যানালাইসিস বলছে যে হিলারি হয়তো প্রেসিডেন্ট হয়ে যাবেন, কিন্তু কংগ্রেস এবং সিনেটের যে আমি সেখানে রিপাবলিকানরা হয়তো আরো শক্তিশালী। গুরুত্বপূর্ণ আলোচনা। ট্রাম্প হারবে কিন্তু তার দল আসলে আমাদের কাছে কিন্তু কিছু মানে ব্যতিক্রম চিত্র এসে গেছে। ওবামা যেহেতু কংগ্রেসে লিড করতে পারেননি স্বভাবত কারণে, তাদের ইকোনমি অনেকটা বিল পাস হয়নি, কিন্তু শাটডাউন হয়ে গেল, অনেক কিছু করতে পারে। আমেরিকাতে অতীত হয়নি কিন্তু, কারণ তাদের মধ্যে দুই পক্ষের লাইব্রেরি এই পর্যায়ে চলে গেছে, মানে একের চেহারাকে দেখেন অবস্থা। মানে হিলারি ক্লিনটনের পাশে ওবামা দাঁড়ায় যখন বললো নাস্টি লেডি, আমি তো অবাক হয়ে গেলাম যে এইটা ট্রাম্প যখন বললো যে এটা কোন সাম্রাজ্যে বাস করতেছে। অ্যাটলিস্ট সে তো একটা সেক্রেটারি অফ স্টেট ছিল, একটা ভালো নাগরিক সে, কিন্তু সে কিন্তু বলে দিল না, তাকে একবারও চিন্তা করলো না। এটা বলেছে ইউ উইল গো টু জেল। এখন বলতেছে জেলে যাবে এবং জেল থেকে বেরোতে পারবে না, এবং সে যদি ক্ষমতা যায় এটা নিয়ে তার সারা জীবন জেলে কাটাতে হবে। এই যে ক্ষমতায় যদি যায় জেলে কাটাতে হবে, যে কথাবার্তাগুলো এর ভিতর দিয়ে যে কথাটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো আমেরিকার রাজনীতিতে নতুন একটা আচরণ আমরা লক্ষ্য করতেছি, যেটা আপনি বললেন। এখন সময় এসেছে কিন্তু আমেরিকা যখন সৃষ্টি হলো, ফাউন্ডিং ফাদাররা চিন্তা করছিলেন এখানে পলিটিক্যাল পার্টি থাকবে না, বিকজ তারা ব্রিটেনকে দেখেছে, তারা ইউকে দেখেছে, এটা ক্যাওয়াস কনফ্লিক্ট সবকিছু হচ্ছে। যখন তাদের জীবদ্দশায় ঘটনা ঘটে গেল, ইমার্স করে গেল জেফারসনের সাথে হ্যামিল্টন, তারা রিপাবলিকান ডেমোক্রেট বেরিয়ে গেল পার্টি, কিন্তু ডিভিশন শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমেরিকাকে চিন্তা করতে হবে সিস্টেম নিয়ে, বুঝছেন? সিস্টেমটা বলতে আমি বুঝাচ্ছি এটা যে এইভাবে ট্রাম্প এক্স ওয়াই ধরে আনবেন না কেন। নেতা আসবে রিপাবলিকান পার্টির ভিতর থেকে, ডেমোক্রেটিক পার্টির ভিতর থেকে। আপনি হঠাৎ করে বলতেছেন কলিন পাওয়েলকে নিয়ে আসো, কারণ সে বিজয়ী বীর। আমেরিকা কিন্তু বীরকে, ডেমোক্রেটিক কান্ট্রি খুঁজে কিন্তু একজন বীরকে, একটা গণতান্ত্রিক দেশ খুঁজে একজন ব্যক্তিকে। এর সাথে কিন্তু বাংলাদেশের পার্থক্য দেখতেছি না, মূলত কোনো পার্থক্য নাই। কিন্তু ট্রাম্প রাজনীতি করেনি, কোথাও ছিল না। এখন সে আমেরিকার বিশ্ব বিবেকের ভাগিদার হয়ে গেছে সে, এবং জেনতেন ভাষায় সে রাজনীতিবিদ। কিন্তু তার এই জায়গায় আসাটা কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যে ট্রাম্পকে কিন্তু টেনে আনা হয়নি, তিনি নিজে কিন্তু এসে জায়গা করে নিয়েছেন, এবং তিনি নিজে একাই কিন্তু লড়াই করছেন। তার দলেরও যে পুরোপুরি সবাই তার সঙ্গে আছে তা না, দৃশ্যমান তাই গণমাধ্যমের সমর্থন তিনি পাচ্ছেন না, কারো সমর্থন দরকার নাই তার, নিজে নিজে একা জায়গা। ট্রাম্প এমন এক ব্যক্তি, এমন ওয়ার্ল্ডে তিনি বসবাস করেন, এই সমস্ত জনমত এইটা সেটা হি ডাজ নট কেয়ার ইট। কারণ হচ্ছে যারা তাকে স্পন্সর করেছে তাকে নিয়ে আসছে পর্যন্ত, ভয়টা সেখানেই যে তার দলের বিরোধিতা সত্ত্বেও অনেক তো আসে না, এখানে সব চুপচাপ এবং ধীরে ধীরে অনেকে সরে গেছে। তারপরও কিন্তু দেখেন নমিনেশন দিতে হয়েছে তাকে, এবং সে টিকে আসছে এবং কথাবার্তা বলে যাচ্ছে। তা বুঝতে হবে অদৃশ্যে কেউ রয়ে গেছে তার, নাহলে ট্রাম্প তো করতে পারে না, তার কে আগে আনছে তাকে? এটা এই যে করতেছে এটা সে, এখানে ভয়ের কারণটা এখন এই থেকে যেটা বিবেচনা আসতেছে যে আমেরিকানদের চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমরা দল প্রথার থেকে নেতা বের করে আনবো কিনা। নতুন একটা দর্শন আসতেছে কিন্তু এখানে। আমরা যতই বলি, আজকে রিপাবলিকান পার্টি নিজস্ব পার্টি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন, বাংলাদেশে অনেকেই বলতে পারবে না। ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যানকে জানি না, অথচ উচিত ছিল তাদের নামগুলি জানা বুঝা। এখানে আমেরিকা কিন্তু একটা নতুন ইঙ্গিত কিন্তু আসতেছে। এখানে ফাউন্ডিং ফাদার্সের সেই কনসেপ্ট কিন্তু এখন ওয়ার্কেবল ফাংশন হবে না। নতুন চিন্তা আসতে হবে যে যদি দলীয় ভিত্তিতে যদি লোক তৈরি করা যায়, তাহলে কিন্তু 2-4টা লোক থাকবে, কিন্তু তখন কি নির্বাচনটা সুন্দর হবে। কিন্তু ট্রাম্প এই জিনিসটা আমাদের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আজকে ট্রাম্প, ভবিষ্যতে আরেকটা ট্রাম্প আসতে পারে। এখন আসেন, যদি কোনো কারণে কংগ্রেস ডেমোক্রেট না হয়, তাহলে হিলারি কিন্তু ওবামার চেয়েও বেশি টাফ কম্পিটিশনে পড়ে যাবে এখানে।
পদে পদে বাধা আসবে তার, সেই ডিবাকলটা হয়ে যাবে। এই ডিবাকলটা কিন্তু আমরা চাচ্ছি না। তো আমেরিকার ইতিহাসের যে নির্বাচনকে কেন্দ্র করে যেটা ঘুরতে যাচ্ছে, আমেরিকায় তো এটা অনেকবার হয়েছে, প্রেসিডেন্ট এক দলের, সিনেট আর কংগ্রেস অন্য দলের। আমরা দেখেছি ওবামার অনেকগুলো কর্মসূচি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে আসেন না কেন, ওবামা সবচেয়ে কঠিন ফরেন পলিসিতে মুসলমানদের কিনে যে সমস্যা সে পড়লো। এবং জানেন, এই প্রথম সে 5 বছরের 10-8 বছরের মধ্যে গত পরশু একটা মসজিদে গেছে। কেন মসজিদে গেলেন আপনি? এখন ওবামা মসজিদ জানে কিন্তু, এবং ফলাফলে দেখানো হলো সেটি। তো ওবামা মুসলমানদের পাশে দাঁড়াইছিল। সে মিশরে যে আল্লাহ বিশ্ববিদ্যালয় যে কথা বলেছিল সেখান থেকে সরে আসছে। এশিয়া যা বলছে কোথাও সে পারেনি। কেন? কংগ্রেস তাকে সমর্থন করেন। ইমিগ্রেশন নিয়ে সে কিছুই করতে পারে না। ইভেন কি তার ওবামা যে হেলথ পলিসি কিছুটা কালকে আমি সিএনএন এ দেখছিলাম মানে আরাবিয়ান ইউনিভার্সিটির কোন এক ইউনিভার্সিটির অ্যানালাইসিস যে ওবামা ডেলিভার করতে পারেনি, আসলে অনেক কিছু বলেছেন। তো প্রশ্ন হচ্ছে যে আপনি অনেক কিছু করবেন, হিলারিও যদি পাস করার চেষ্টা করবে, কিন্তু চেষ্টার সাথে যদি কংগ্রেস না থাকে, কারণ এই কংগ্রেস কিন্তু আগের কংগ্রেস না, যারা মোটামুটি বিবেক ছিল। এই কংগ্রেস কিন্তু জেদাজেদির কংগ্রেস, তারা দেখবে হিলারিকে আমরা আপনি যদি আবার আরব বিশ্বে পোল দেখেন, সেখানে কিন্তু হিলারি আমি দেখলাম কত 42%, 7 or 9% হচ্ছে ট্রাম্প, আর 47% ওইটা ওই মিডল ইস্ট ওয়ারের জন্য হিলারি, ওয়ারের জন্য একটা ঘটনা আছে এখানে দেখেন, হিলারি অনেক এগিয়ে। ট্রাম্পের কোনো সুন্দর ব্যাপার আসেন, আমেরিকান পলিটিক্স ইলেকশনের সবচেয়ে ভালো কথা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। উনি ভালো একটা কথা উনি বলেছে, এই নির্বাচন দেখে আমার মনে হচ্ছে আমেরিকা ধ্বংসের শেষ প্রান্তে নেমে গেছে। এবং ট্রাম্প এবং হিলারি যে কথাবার্তা, এতে শিক্ষানোর ব্যাপার আছে যে মূল্যবোধে কোন পর্যায়ে নেমে গেছে। ওদের শিক্ষার কিছুই নেই। যারা নিজেরা নিজে রেসপেক্ট করতে পারে না, যারা অন্য যারা রেসপেক্ট করতে পারে না, এবং যারা কথায় কথায় ধুমকি ধামকি দিচ্ছে, তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এবং আয়াতুল্লাহ খামেনি বলেছে যে আমেরিকা নির্বাচন সারা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত যে মানুষ কত খারাপ হতে পারে। দেখেন, এটা আবার টু মাচ, কারণ আমি মনে করি তার মন্তব্য না, কিন্তু এটা হিলারি তো অনেক বেশি ট্রাম্পের মতো ইয়ে ছিলেন, যে কথাটা বলতে চাচ্ছে যে আপনারা কাদা সংযত ছিলেন। তারপর সিনহা ভাই, আপনি পজিটিভ দিকটা দেখেন। ট্রাম্প যখন ট্রাম্প তো খুব প্রাইমারিতে, রিপাবলিকান প্রাইমারিতে তো সে খুবই ভালো কনভিন্সিং ভোটে জিতেছে, যে তারপর রিপাবলিকান পার্টির যে মেইন স্ট্রিম লিডার যারা আছে, সিনিয়র রেসপেক্টেড লিডার, কেউ তো ট্রাম্পের সাথে নাই। এটা তো আমেরিকান গণতন্ত্রের বিউটি। আজকে যদি শেখ হাসিনা বা খালেদা জিয়ার পক্ষে দাঁড়ায়, আমরা আলাপ করছিলাম, তার দলের কারো সাহস আছে বলা যে আমি ওনার সাথে নাই। এখন তাদের সাথে আপনি বলতে পারেন এখানে অনেক হিসাব আছে, যারা কংগ্রেস নির্বাচনে দাঁড়াবে বা যারা সিনেটে মেজরিটি রাখতে চায়, তারা প্রথমেই ট্রাম্পের সাথে একটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে, যে ট্রাম্প মানে আমি না, যাতে ভবিষ্যতে তাদেরও তো নির্বাচনের মুখোমুখি হতে হবে। এটা তো একটা ফ্যাক্টর আছে। আরেকটা ফ্যাক্টর তো আছে, যেটা আমেরিকান ভ্যালুজের কথা তারা বলে। আমেরিকার একটা লিবারাল কান্ট্রি থাকে, এখানে মাইগ্রেন্টরা আসবে, সবার সাথে ভালো ব্যবহার করা হবে, এভরিওয়ান উইল হ্যাভ দ্য রাইট টু হ্যাপিনেস। আমেরিকার কনস্টিটিউশনে আছে, আপনার ওই যে ইন্ডিপেন্ডেন্সে আছে, চার্টারে আছে রাইট টু হ্যাপিনেস, এটা আমেরিকাতে চর্চা হবে। এই মূল্যবোধটা আমেরিকার মেইন স্ট্রিমে আছে দেখেই তো আপনার ট্রাম্পের মতো লোককে তার দলের অধিকাংশ নেতা আনপ্রেসিডেন্টেড ওয়েতে, পৃথিবীতে এরকম নজির তো খুব কম আছে, পরিত্যাগ করেছে, ঘোষণা দিয়ে ভোট দিতে যাব না। রিপাবলিকান পার্টির বড় বড় লিডাররা, এমনকি বুশ ফ্যামিলির লোকজন বলেছে তারা হিলারিকে ভোট দিবে। এটা তো একটা বড় একটা বিউটি। আর আমেরিকার আমরা যে মূল্যবোধের অবক্ষয়টা বলি, আমি আপনাকে একটা জিনিস বলি। আমি একবার বাইরে যাচ্ছিলাম, তখন একটা পত্রিকা পড়লাম, সম্ভবত হেরাল্ড ট্রিবিউন ছিল। সেখানে একটা বড় ফিচার জুড়ে একটা গ্রামের ভোটারের কথা আছে আমেরিকার। সেখানে বলতেছে এই গ্রামে আগে প্রায় 3,500 হোয়াইট থাকতো, এখন সেখানে থাকে ধরেন 150 হোয়াইট, বাকি সব হিসপ্যানিক ঢুকে গেছে। দে আর ভেরি অ্যাংরি। হিসপ্যানিকরা এসে করে কি, বিভিন্ন আপনার মাদক ব্যবসা ট্যাবসা, মাস্তান টাস্তান এগুলি তো করেই, তারা খুব চিপ লেবার দেয়, কম টাকায় কাজ করে, ফলে হোয়াইটরা চাকরি হারাচ্ছে। এই যে এই কষ্টটা, এই অ্যাঙ্গারটা, এটা তো সারা পৃথিবীতে চিরন্তন। ধরেন আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু আজকে যদি যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা যদি কম বেতনে কাজ করা শুরু করে, বাঙালি যদি চাকরি হারা ফেলে, আমরা কিন্তু উন্মাদ হয়ে যাবে আগে। ভারত তো অলরেডি উন্মাদ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি। ফলে আমেরিকানরা যেই টলারেন্সটা দেখিয়েছে, আমেরিকার অনেক সমালোচনা করা যায়। আমার নিজের কাছে মনে হয় আমেরিকা মাইগ্রেন্টদের প্রতি, মাইনরিটি কমিউনিটির প্রতি, তারপর প্রান্তিক পর্যায়ের জনগণের প্রতি যেই টলারেন্স দেখিয়েছে, পৃথিবীর পরাশক্তির ইতিহাস যদি, পরাশক্তিগুলোর ইতিহাস যদি আপনি দেখেন, ওই চেঙ্গিস খান আমলে বলেন, হালাকুন খান আমলে বলেন, অটোমান সাম্রাজ্যের আমলে বলেন, সোভিয়েত ইউনিয়ন আমলে বলেন, এটা দেখানো হয় নাই, কখনো হয় নাই। সোভিয়েত ইউনিয়ন কি করেছে আপনার, হাঙ্গেরি বলেন, রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, কি করেছে আমরা তো জানি, শেষ করে দিয়েছে। ফলে আমার মনে হয় আমেরিকা এই পরিমাণ
লিবারেলিজম দেখিয়েছে তার দেশের ভিতরে এবং বাইরে, ট্রেড পলিসির ক্ষেত্রে বলেন, নাফটা চুক্তি বলেন, বা মেক্সিকোর বর্ডারের ক্ষেত্রে লিবারেলিজম বলেন। আপনি আমেরিকার মেক্সিকোর বর্ডারের সাথে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার তুলনা করে দেখেন, আমেরিকা কত বেশি সভ্য আচরণ করে মেক্সিকোর সাথে, ইন্ডিয়া বাংলাদেশের তুলনায় যেটা করে। ফলে এই এত লিবারেলিজম একটা পরাশক্তি কি ধারণ করতে পারে কিনা, এই চ্যালেঞ্জটা আমেরিকার সামনে এখন। এবং এই চ্যালেঞ্জটার সুযোগে ট্রাম্প উঠে এসেছে। সে বলা শুরু করেছে যে হোয়াইটদের জন্য চাকরি দরকার, এরা এসে টেরোরিজম তিনি বলছেন যে তিনি দ্বিধা বিভক্ত জাতিকে আমেরিকা দ্বিধা বিভক্ত আমেরিকার ঐক্যবদ্ধ করবেন, মানুষের যে আবার গ্রেট নেশন তৈরি গ্রেট আমেরিকা এটাকে ক্যাপিটালাইজ করেছে। এবং এখানে আমার যেটা মনে হয় যে পোস্ট ইলেকশন পলিটিক্সটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এখানে রিপাবলিকান পার্টির মেইন স্ট্রিম কি করবে? ট্রাম্প তো এখানে থেমে থাকবে না। রিপাবলিকান পার্টির মেইন স্ট্রিম কি ট্রাম্প বিরোধী যে অংশটা সেটা শক্তিসংগত করতে পারবে? আপনি কি মনে করেন যে কারচুপির অভিযোগ আগে সেটি আনছেন, কারচুপির অভিযোগ তো পরে অব্যাহত রাখবেন? কারচুপির অভিযোগ ডেফিনেটলি করা হবে, বাট আমার বিশ্বাস আছে আমেরিকায় সেই গুটি কয়েক দেশের একজন এই অভিযোগটা আমেরিকার রাষ্ট্র হিসাবে অগ্রযাত্রাকে ব্যাহত করবে না। কারণ ট্রাম্প যদি প্রচন্ড ভাবে বলে যে পুরো রিগড ইলেকশন মানি না, এই কারণে সিনেট ইলেকশন বা কংগ্রেস ইলেকশন পিছায় যাবে না, বা ওই ইলেকশনে বিরোধী দল সংসদ বর্জন করবে। গণমাধ্যমে সেটি খুব একটা প্রাধান্য পাবে মনে হয় না। তবে ট্রাম্প কিছু জ্বলন্ত প্রশ্ন নিয়ে আসছে যে আমেরিকার প্রান্তিক পর্যায়ে হোয়াইট পপুলেশনের যে অ্যাঙ্গার বা তাদের যে মিননেস বলেন বা তাদের যে ক্ষোভ বলেন, সেটাকে খুবই উচ্চকিত কণ্ঠে নিয়ে আসছে। এইটাকে যদি আমেরিকার অন্যান্য জনগণ পরাস্ত করতে পারে, তাহলে আমেরিকার যে চিরন্তন একটা চেহারা আমরা জানি যে তারা নিজের দেশের ভিতরে অন্তত একটা হেভেন বানানোর চেষ্টা করে। কিন্তু আমেরিকার যে ইতিবাচক দিকগুলো আপনি বললেন, যেটির কারণে আমেরিকাকে গ্রেট বলা হয়, কিন্তু ট্রাম্প বলছেন যে তিনি আমেরিকা সেই গ্রেটনেসটা হারিয়ে ফেলেছে। এখন সেই এখন এক একজনের কাছে এক ধরনের গ্রেটনেস আছে। মানে হিটলারের কাছে গ্রেটনেসের ডেফিনিশন একরকম, চার্চিলের কাছে একরকম, আবার গ্রেটনেসের ডেফিনিশন তো আপনার কনফুসিয়াসের কাছে অন্যরকম হবে। এখন জিনিসটা হচ্ছে দেখেন, আর হিলারি হচ্ছে স্ট্রঙ্গার আমেরিকা। তাদের কর্মসূচিতে আসেন, আমেরিকান আনএমপ্লয়মেন্ট সমস্যাটা দেখেন, যেমনি বলেন না কিন্তু এটা একটা মৌলিক সমস্যা। কিন্তু এটার জন্য কিন্তু শুধুমাত্র বাইরের লোক জড়িত না, কিন্তু আমেরিকার বড় বড় ব্যবসায়ী ইনভেস্ট করতেছে কোথায়? আউটসাইড আমেরিকাতে। আমেরিকার বড় ব্যবসায়ী চলে যাচ্ছে এখানে। এখানে আবার দেখা যাচ্ছে সায়েন্স টেকনোলজিতে এই সেনে ঢুকে গেছে বড় বড় পদে, তার ঢুকে গেছে অলরেডি। তো কাজে কম্পিটিশনটা কিন্তু আস্তে আস্তে যুগের চাহিদা কারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকান ব্যবসায়ীরা মনে করতেছে আমার জন্য ভিয়েতনাম সেফ, আমার জন্য বাংলাদেশ সেফ, এখানে সেফ। তিনি কিন্তু কম পয়সায় কাজ করার জন্য, লেবার কম চিপ পাওয়ার জন্য তিনি চলে যাচ্ছেন। তাহলে এই বড় লোকদেরকে, এই পুঁজিপতিদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব একটা। কিন্তু এইখানে কিন্তু ট্রাম্প এবং হিলারি কেউ কিন্তু স্পষ্ট বক্তব্য দিতে পারে নাই, কারণ আমেরিকা মূলত কিন্তু পুঁজিবাদ না, এটা একেবারে বলতে পারেন আপনার কর্পোরেট ক্যাপিটালিজম। এই পুঁজিবাদদের গায়ে হাত দেওয়াটা তো সোজা মনে করেন না, কঠিন ব্যাপার হবে এটা। এটা আলোচনা বলা যায়, সব বলা যায়, বাস্তবতা অন্যরকম। কিন্তু আমি এখনো বলছি যে ইকোনমিক পলিসিতে আমেরিকা ডেমোক্রেটিক পার্টি হচ্ছে কেনসিয়ান ইকোনমি, ওরা মেনে চলে, ওরা চলে সাইড সাপ্লাইজ ইকোনমি, পুরা একেবারে বিপরীত বলতে পারে না। এই অবস্থাতে যদি বের করে আনতে যান, এই সম্পর্কে আলোচনা নাই। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হলো ডিবেটগুলো ভালো হয়েছে, কিন্তু ডিবেটের মধ্যে হঠাৎ করে এগুলো ঢোকার কারণে মূল আলোচনা ফোকাসটা সরে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম না যে অ্যাকচুয়ালি আমেরিকার ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, আসেন ডিফেন্সের কথা আসেন, ওবামা কিন্তু ইতিমধ্যেই নৌশক্তি সে বলছে সে কমায় আনো, আর সে বলছে, সে কথারই ব্যাপার, সে বলছে আমি ন্যাটোতে কাট করব, বাজেট কাট করব। কারণ কি, আপনি যদি সবচেয়ে বড় জিনিস হলো একটা মূল জায়গায় আমরা আসি, দেখেন আমেরিকান বাজেটটা ডেফিসিট বাজেট, প্লাস 19 ট্রিলিয়ন ইউএস ডলার তার ঋণগ্রস্ত। তারা যেই ছেলেটা একটা জন্ম নিচ্ছে, এই ঋণ থেকে কবে মুক্ত হবে সে? ঋণ বেড়েই চলছে। কিন্তু এটাও একটা ফ্যাক্টর না, আমি বলছি এটাকে কমায় আনতে হবে আপনাকে। কমায় আনার ব্যাপারে কর্মসূচি কি? সেও দিয়েছে, সে দিচ্ছে একদিকে, সে দিচ্ছে একদিকে। তো মূল কর্মসূচি যেখানে রিপাবলিকান ডেমোক্রেটরা বলতেছে আমরা ব্যালেন্স বাজেটে যাব, রিপাবলিকানরা বলতেছে এটাতে হবে না, আমরা এমনি নানবো, অর্থাৎ জোড়াতালি। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে এই বাজেটটাকে একটা পর্যায়ে আনা। ঋণ বেড়ে যাচ্ছে কিন্তু, যেমন ধরুন বাংলাদেশের তুলনা করা, যেটা বাংলাদেশ আমরা এখন 13 বিলিয়ন, আরো যদি পাই 13 বিলিয়ন 36 বিলিয়ন, এখন দিচ্ছি আমরা 40,000 কোটি টাকা প্রতি বছর। তখন তো 1,20,000 কোটি টাকা আমরা দিতে অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা তো আমার উৎপাদনের সাথে যুক্ত হতে হবে, আমার তো প্রোডাকশনের বেনিফিট আসবে, ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে না, ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, একটা কন্ডিশন এটা তো ইট ইজ ওয়ান অফ দেম। আমেরিকাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আনএমপ্লয়মেন্টটা মিট আপ করবেন কিভাবে, 2 নম্বর এই বাজেটটাকে আপনি ব্যালেন্স করবেন কিভাবে। হেলথ আর একটা বড় ইস্যু, আর হেলথ একটা ইস্যু আছে, হেলথ একটা ইস্যু অবশ্যই থাকবে না, এডুকেশন একটা আছে। এখানে তারা বলছে যে শিক্ষা খাতে আমি কি করব, আমি স্কুল কলেজের বেতন কমাই দেবো, তাহলে অন্য খাতে আমি বাড়াবো। আপনার ট্যাক্স,
ফিসক্যাল পলিসি যেটা বলা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু হিলারি আর ট্রাম্পের সাথে কিছু মাত্রাগত পার্থক্য আছে, বেসিক নাই কিন্তু। সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় তাদের ইকোনমিক পলিসি, ফরেন পলিসি, ডিফেন্স পলিসিতে আসেন। আমেরিকা যত কথাই বলুক, এখনো সারা পৃথিবীর সে গুরু, এবং যেভাবে সে তার ডিফেন্সটাকে জড়ায় সেটা রাখছে, এদিকে ন্যাটো রাখছে, এদিকে আপনার আমাদের এই যে প্যাসিফিক ওশানে ঢুকে গেছে, সে আটলান্টিকে সে আছে, বলছে কমায় আনবেন। আমি আপনাকে কোটেশন দিয়ে বলি, সাম্প্রতিককালে এই প্যাসিফিক কমান্ডের যে চিফ, ওনাকে উনি একটা সিনেটে হিয়ারিং দিতে গেলেন, হিয়ারিংয়ে জিজ্ঞেস করলো, উনি বললেন যে আপনারা যদি নৌবাহিনীকে যদি আধুনিকরণ না করেন এই যন্ত্রপাতিতে চলবে না, কারণ চীন অনেক আগে গেছে। কিন্তু হয় আমাদেরকে যদি কর্মক্ষম করতে চান আরো বাজেট দেন, যেখানে নৌবাহিনী বলতেছে বাজেট দেন, বিমান বাহিনী বাজেট দেন, আপনার ল্যান্ড বাজেট দেন, তা না আমরা দুর্বল হয়ে যাব। সেই ক্ষেত্রে যতই পলিটিক্যাল বক্তব্য দেন না কেন, আপনি চেয়ারে বসার পর, আমেরিকার প্রেসিডেন্ট যখন চেয়ারে বসে না, সব দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর চেহারা ঘুরে যায়, কিন্তু তখন দেখে সমস্যাগুলো কি। আমি সেই জন্যই বললাম, এখন যত কথাই হোক ভাই, কোনো কথা ট্রাম্প চেয়ারে বসার পরে এরকম ট্রাম্প হয়ে যাবে যে ও বলবে আমি বলছি নাকি, কে বলছে এগুলি, বলছি ওই কথা বলে আমি তো বলিনি। তো আল্লাহ করুক যাতে সে না আসে, আমরা বিধ্বস্ত না হই। আর মুসলিম বিদ্বেষের কথা, লাই শব্দটা তার সঙ্গে খুব বেশি মুসলিম বিদ্বেষের কথা বলছে। আরেকটা জিনিস মনে হয় কি, আমেরিকার ইলেকশনটার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আমেরিকার যে ডোমেস্টিক ভ্যালু আছে এটারও একটা যুদ্ধ। কারণ আপনি খেয়াল করে দেখেন, এই ডোমেস্টিক ভ্যালুর ক্ষেত্রে এত বিরাট পার্থক্য আগে হয়েছে নাকি আমার মনে না, আমার স্মরণে নাই আর কি। আমি দুইটা ইস্যু কথা বলি, যেমন ধরেন অ্যাবর্শনের কথা। আমেরিকার কোনো প্রেসিডেন্টকে এত তীব্রভাবে অ্যাবর্শনের বিরুদ্ধে, এমনকি ট্রাম্প একটা জায়গায় এমনও বলেছিল যে যারা অ্যাবর্শন করেছে যেসব মেয়ে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এত তীব্রভাবে অ্যাবর্শন বিরোধী কথাবার্তা একটা আমেরিকান প্রেসিডেন্ট কখনো বলেছে আমার মনে নাই। গান লয়ের কথা বলে, সে বারবার সেকেন্ড অ্যামেন্ডমেন্টের কথা বলে, প্রচন্ডভাবে মানে গান ল, সেকেন্ড অ্যামেন্ডমেন্টের পক্ষের লোক হচ্ছে ট্রাম্প। এবং এটার একটা রিফ্লেকশন হবে কি, আমি লয়ের স্টুডেন্ট, এই জন্য লয়ের কথা একটু বলি। যেমন আমেরিকার সুপ্রিম কোর্টে এখন বিচারক আছে হচ্ছে 8 জন, একজন মারা গেছে, আমার নামটা ভুলে গেছি। 4 জন হচ্ছে ওদের আবার প্রকাশ্য, আমার মতো ছদ্মবেশী মানে দল কানা না। 4 জন হচ্ছে রিপাবলিকান, 4 জন হচ্ছে ডেমোক্র্যাট। এখন 9th যে জনকে নিয়োগ দেওয়া হবে উনি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এরপর যদি কনস্টিটিউশনাল ইস্যুতে, ধরেন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যদি ভোটাভুটি হয়, বা ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতে, যে এলজিবিটি, যে হোমোসেক্সুয়াল বা গে যাদের রাইট নিয়ে যদি কোনো নতুন আইন হয়, তারপর আপনার অ্যাবর্শন নিয়ে যদি কোনো নতুন আইন হয়, ওইটার কনস্টিটিউশনালিটি যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে সুপ্রিম কোর্টই ডিসিশন নেবে। এবং এই 9 জন যদি রিপাবলিকান পার্টির হয় তাহলে ডিসিশন যাবে রিপাবলিকানদের পক্ষে, অর্থাৎ অ্যাবর্শন বাতিল হয়ে যেতে পারে, গান ল আরো স্ট্রং হইতে পারে। আবার যদি হিলারি জিতে আসে, 9 জন হবে ডেমোক্রেট, তখন দেখা যাবে যে আমেরিকা যে অ্যান্টি গান একটা অস্ত্র, সবার কাছে অস্ত্র থাকবে, এটা বিরুদ্ধে একটা জনমত গড়ে উঠছে। এটা একটা আমরা রিফ্লেকশন আইনের ক্ষেত্রে দেখতে পারি। এখন আবার এখানে আবার আরো একটা কথা আছে, এখানে যে বাকি 8 জন আছে তাদের মধ্যে 4 জনের বয়স নাকি আপনার পরের প্রেসিডেন্টের কার্যক্রমের সময় 70-এর বেশি হয়ে যাবে, অর্থাৎ নতুন অনেক জাজ নিয়োগ দেওয়ার ব্যাপার থাকবে। তো এই ভ্যালুজের ইয়েটা, এই জিনিসগুলো কিন্তু খুব প্রমিনেন্স আনা হচ্ছে। যে যখন আপনার ট্রাম্প ক্যাম্পেইন করেছে, প্রথম দিকে খুব ভালো মতো বলেছে যে আমি ইলেক্ট হওয়া মানে হচ্ছে তোমার অস্ত্র রাখার অধিকার থাকবে, আর হিলারি ইলেক্ট হওয়া মানে হচ্ছে জন্মগতভাবে আমেরিকানরা যে অধিকার ভোগ করে অস্ত্র রাখতে পারবে, সে অস্ত্র রাখতে পারবে না। অ্যাবর্শন আপনার সবাই করতে পারবে, হোমোসেক্সুয়াল বা গেদের যে রাইটস গুলো সেটা এস্টাবলিশড হবে। রিপাবলিকান তো খুবই গোড়া টাইপের অনেকে। এই ভ্যালুজের লড়াইটারও একটা রিফ্লেকশন আমরা এই আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেখতে পারবো। এবং এটা খুব আইরনিক্যাল লাগে যে এইসব ভ্যালুজের কথা সবচেয়ে বেশি বলে ডোনাল্ড ট্রাম্প, যে খ্রিস্টান ভ্যালুজের কথা বলে বা আমেরিকান সোসাইটির ভ্যালুজের কথা বলে। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট আছে, উনি একটা জায়গায় এমনও বলেছে যে আমি প্রথম হচ্ছে খ্রিস্টান, পরে রিপাবলিকান, তারপর হচ্ছে আমেরিকান। এত তীব্রভাবে বলে, কিন্তু তাদের নিজেদের জীবন আচরণের ক্ষেত্রে, অন্তত ট্রাম্পের জীবন আচরণের ক্ষেত্রে কোনোভাবে। আবার অন্যদিকে মাইক পেন্স কিন্তু ট্রাম্পকে সব জায়গায় ডিফেন্স করে নাই। যে জন্য আপনার যখন এই ভিডিওটা বের হয়েছে, যে নারী কেলেঙ্কারি ভিডিওটা বের হয়েছে, তখনই তো আপনার উনি বলেছে যে আমি প্রথম হচ্ছে খ্রিস্টান, ফলে আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লেগেছে, আমি এটা সাপোর্ট করি না। তো এই ভ্যালুগুলো তার ব্যক্তিগত জীবন আচরণ, বা যেমন আমাদের আপনার প্রেসিডেন্টও অনেকে ছিলেন যারা বলতেন, খুব ধর্মের কথা বলতেন, ব্যক্তি জীবনে ধর্মের কোনো রিফ্লেকশন ছিল না, স্বপ্ন দেখতেন পরে মসজিদে। হ্যাঁ, কিন্তু ভোটাররা বিশ্বাস করতো, কিন্তু উনি খুব ইসলাম ধর্মের প্রতি কোনো ভক্তি এখনো বিশ্বাস করে, এর সাথে কথা আমি বলছি। তো ফলে এই ইন্টারনাল ভ্যালুর যে ট্রান্সফরমেশন, এটার একটা রিপ্লাইও আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মধ্যে দিয়ে পাওয়া যাবে। ভেরি ইন্টারেস্টিং ইলেকশন। আচ্ছা, আমি যেটা মনে করি যে আপনি যে কথাটা বললেন এলজিবিটি সম্পর্কে আমার নিজস্ব একটা বক্তব্য আছে।
আমেরিকার মৌলিক যে ভ্যালুস, প্রত্যেক দেশে আমাদের বাঙালি কিছু মৌলিক বিশ্বাস আছে কিন্তু, এবং এই বিশ্বাসের সাথে কিন্তু আমার ধর্ম জড়িত। হিন্দু হিন্দু, বৌদ্ধ বৌদ্ধ, যেগুলি ধর্মীয় অনুভূতিতে কিন্তু 100% হয়ে যায়, 2-3 বাদ যাবে কিন্তু মৌলিক। হিলারি যখন ফরেন পলিসি একটা পার্টি হিসেবে এলজিবিটি ঘোষণা দিলেন, আফ্রিকাতে মিছিল হয়েছে, আফ্রিকার প্রেসিডেন্টকে বললো যে এলজিবিটি যদি কেউ আমাদের এখন থেকে যদি এনকারেজ না করে বা দাবায় দেয়, তাহলে ফরেন পলিসির সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে, ফরেন এইডের সাথে। ওরা বলছে দরকার নেই আমার এগুলো দরকার নাই সাহায্যের, কারণ মানব সভ্যতাকে যেভাবে তছনছ করতেছো তুমি, তোমার এই মতবাদ দিয়া, এই মতবাদ দিয়েছে কয়জন আছে? তুমি যদি একটা শয়তানি মতবাদ নিয়ে চালাই দিতে চাও, এটাই বেস্ট, এটা তোমার চিন্তা। এই জন্য পোপ নিজের বিরোধিতা করছে, মুসলমানরা তো করবেই। আমি বলছি ভ্যালুজ নতুন নতুন আনা হচ্ছে কিন্তু উদারতার নাম দিয়ে, কিন্তু সব ভ্যালুজ কিন্তু ভ্যালুজের পর্যায়ে না। যে ভ্যালুজ ক্যারি করা যাবে না জেনারেশন টু জেনারেশন, সেখানে ভ্যালুজ হবে না কিন্তু, এগুলি কসপিটির মধ্যে আসবে আর যাবে। তো রিপাবলিক ডেমোক্রেটদের হয়েছে কি, মাঝে মাঝে উঁচু চিন্তার থেকে কিছু ভুল করে ফেলায়, কিন্তু তারা এত ভুল করে ফেলায়। ওবামা কিন্তু নিজেও কিন্তু দেখেন, এই বললাম যে এতদিন তিনি মসজিদে যান নাই, তা আমি এখন প্রশ্ন করতে পারি এখন মসজিদে গেলেন কেন? আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে যে কোনো প্রেসিডেন্ট প্রথম যায় গির্জায়, ওই দিন সকালে গির্জায় তার শপথ নেওয়ার পরে সে বাইবেল টাচ করে। এখন কি আমি এই ভ্যালুজ বিরোধী বাইরে যাব? না, এটা গণতান্ত্রিক ভ্যালুজ। আপনি করছেন ভালো, ওবামাও করছে, এবং এটা করতে হবে। আমরা দেখেছি ইরানের সব কাউন্সিলের সময় রিগেনকে দেখেছি তারা গির্জায় প্রার্থনা করতেছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারে বললাম ধর্মীয় মূল্যবোধ, আমেরিকাতে খ্রিস্টানের সংখ্যা এই মুহূর্তে 70%, তার মধ্যে প্রোটেস্ট্যান্ট 46, 20 আছে আপনার ক্যাথলিক আছে, বাকিগুলো অন্যান্য জন আসেন। তো এই যে দেশটা কিন্তু মূলত আমরা যতই বলি যে আমরা ধর্মের বাইরে চলে যাব, কোথায় যাবেন আপনি? কোন জায়গায় যাবেন আপনি ধর্মের বাইরে? কে বলে? এটা তো বলে সমাজের এক শ্রেণীর মানুষ, যারা আপনার হয়তো সমাজে 0.001। ভারতের দিকে তাকালো হবে না। আমার অদ্ভুত লাগে কি জানেন, আমাদের এখানে যারা অতি উদার সো কল কোট আনকোট আছে, তারা এই ধর্মের ব্যাপারে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি হয়, অনেক খারাপ কিছু হয়েছে, সেগুলো তো নিন্দা করা উচিত, কিন্তু তারা করতে গিয়ে এমন বাড়াবাড়ি করে ফেলে মনে হয় যেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে। আপনি ইন্ডিয়ার দিকে তাকান না। আজকে আগে প্রসঙ্গক্রমে আসলো, যখন বলি ওই যে আমাদের সিনহা ভাই বলেছিল যে ইন্ডিয়াতে নতুন প্রেসিডেন্ট আসছে, প্রধানমন্ত্রী আসছে, কি এমন চেঞ্জ হয়েছে? হয়েছে তো চেঞ্জ। আজকে ইন্ডিয়া যেভাবে ইন্টারফেয়ার করে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রে যদি কোনো নাগরিকের নিরাপত্তা হরণ হয় তাহলে শুধুমাত্র একটা বিশেষ ধর্মের হইলে ইন্ডিয়া উদ্বিগ্ন হয়। তার সিমিলারলি আমারও মনে প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন ভারতে মুসলমান কোনো মারা গেলে ওই যে আপনার গরুর মাংস রেখেছে মিথ্যা অভিযোগে পিটা মেরে ফেললো, তখন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়েছে? তখন কি ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করার দায়িত্ব অনুভব করেছে? তাহলে এটা ইন্ডিয়া কেন করে? এই যে, এবং নেপালে যখন সংবিধান রচনা প্রসঙ্গ আসলো, এখান থেকে ইনসিস্ট করা হলো যেন সেকুলারিজম নেপালের সংবিধানে রাখা না হয়। ফলে সিনহা ভাই, কোনো নতুন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসলে কোনো ফরেন পলিসি চেঞ্জ হয় না সেটা না। আপনি নরেন্দ্র মোদী আসার পর তারা যে মানে হিন্দু শ্রেষ্ঠত্ববাদ বা জাতীয়তাবাদে বিশ্বাস করে, ওইটার রিফ্লেকশন তারা বাংলাদেশ নেপালের মতো দুর্বল যে প্রতিবেশী আছে তাদের উপর কিন্তু ভালোভাবে চাপাতে পেরেছে। সেটা আমরা কংগ্রেসের সময় এমনভাবে দেখি নাই। বাংলাদেশের কোনো ব্যাপার যদি ইন্ডিয়ার জন্য কোনো আতঙ্ক সৃষ্টি করে, ইন্ডিয়া রাষ্ট্রের জন্য ইন্ডিয়া অবশ্যই আপনার উদ্বেগ প্রকাশ করতে পারে। বাংলাদেশে যদি একটা ভূমিকম্প হয়, ওখানে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মারা গেল, ইন্ডিয়া শোক প্রকাশ করতে পারে। কিন্তু পার্টিকুলারলি শুধু একটা রিলিজনের জন্য, আপনি তো সেকুলার কান্ট্রি, তাহলে একটা রিলিজনের লোক যখন আক্রান্ত হয় তখন আপনি উদ্বিগ্ন হন কেন? আপনি সবকিছুতে উদ্বিগ্ন হন। বাংলাদেশে যদি হিন্দু কমিউনিটি কেউ মারা যায়, অবশ্যই আমাদের উদ্বিগ্ন হওয়ার রাইট আছে, আমরা উদ্বিগ্ন হওয়া উচিত, আমাদের রাষ্ট্রের উদ্বিগ্ন হওয়া উচিত, অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু যখন একটা রাষ্ট্র শুধু ধর্মীয় সরকার, তার শুধু ধর্মীয় চরিত্রের কারণে এরকম চিন্তা করে, তখন আমার মনে হয় যে আমেরিকাও যদি ট্রাম্পের মতো লোক যার মধ্যে ধর্মীয় এলিমেন্ট খুব বেশি এরকম হতে পারে। আপনার এখানে আজকে একজন খ্রিস্টান অ্যাটাকড হলে ওবামা সরকার যেভাবে রিয়েক্ট করে, আমার ধারণা এমনও হতে পারে যে তখন ট্রাম্প সরকার যদি আসে তারা আরো অনেক তীব্রভাবে করবে, যেটা আমরা ইন্ডিয়ান এক্সাম্পল থেকে দেখি। না, এটা যেটা আপনি বলতেছেন আমি দ্বিমত করতেছি না। এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার সরকারের ক্যারেক্টার যদি এরকম হয়, সে বেসিক্যালি একটা ধর্মের প্রতি দুর্বল, তাহলে সে কিন্তু ছলে বলে কৌশলে তার সেটা প্রচার করতে চাবে। আর সেই দেশটা যদি শক্তিশালী হয় অবশ্যই চাবে সে। এখন আমেরিকার ক্ষেত্রে সেটা ওইভাবে করবে না, কিন্তু আমেরিকা একটা সুবিধা দুইটা আছে, একটু ডিসেন্টলি করবে। কারণ ধরেন এখন দেখেন পত্রিকা দেখলাম সুষমা স্বরাজ উৎকণ্ঠা প্রকাশ করছে,
তো মনে হচ্ছে দৌড়ঝাঁপ শুরু। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এখন এটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, কারণ তারা উৎকণ্ঠা প্রকাশ করছে, বিরাট ব্যাপার তো, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু নিজেরও বলি এই ঘটনা ঘটবে না, আমরা এটা পক্ষে না। সিনহা ভাই একটা কথা মাঝখানে একটু বলি আপনার থেকে অনুমতি নিয়ে, আপনার সময়টা নিচ্ছি। আচ্ছা, আপনি একটা সিমিলার সিচুয়েশন চিন্তা করেন যে ভারতে ধরেন একদল মুসলমানের উপর অন্য ধর্মের লোকরা অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাহস হবে যে ভারতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে তাকে বলা যে তুমি নরেন্দ্র মোদীর সাথে দেখা করো? চিন্তা করেন কি অদ্ভুত সিচুয়েশন না? আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই স্বাধীন সার্বভৌম দেশে আমার প্রধানমন্ত্রী কার সাথে দেখা করবে না করবে বা উনি কতটুকু কনসার্ন হবে এটা আমাদের ব্যাপার। আমি মনে করি সরকারের পক্ষ থেকে এদেশে হিন্দু খ্রিস্টান যত মাইনরিটি আছে এবং মেজরিটি পপুলেশন আছে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া দায়ী 100% দায়িত্ব আছে। যেভাবে হিন্দু কমিউনিটির উপর অ্যাটাক করা হচ্ছে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলমানদের উপর অ্যাটাক হলেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বৌদ্ধদের উপর অ্যাটাক হলে সেটা শাস্তি হবে। কিন্তু একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছে দূতাবাসকে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করো, এই ব্যাপারে আলোচনা করো, তারা উদ্বিগ্ন। এগুলি আমার মনে হয় কি যে মানে আমেরিকার পলিটিক্স প্রসঙ্গে আসছি, আমার মনে হয় আমেরিকা এত আনসফিস্টিকেটেড এত ক্রুড ওয়েতে হয়তো করবে না, কিন্তু ধর্মীয় চেতনাকে ব্যবহার করতে চায় এরকম প্রেসিডেন্ট আসলে তারাও হয়তো কোনো না কোনো ভাবে সফিস্টিকেটেড ওয়েতে করবে। আপনি যেটা শেষ করে আমি শেষ যে কথা বলছি, দেখেন আমরা থিওরিটিক্যালি রাষ্ট্রবিজ্ঞানও বলি স্টেট ইজ সভরেন, আবার আমরাই বলি সভরেন্টি হ্যাজ গট ইজ লিমিটেশন। আছে তো লিমিটেশন থাকবে, কারণ এই পৃথিবীতে সভরেন হচ্ছে আগে বলতাম সোভিয়েত রাশিয়া আর আমেরিকা, কারণ তারা টক্কর দিতে পারে। তো আমরা যারা সাবকন্টিনেন্টে বাস করি আমরা কিন্তু মূলত সাবকন্টিনেন্টে বড় ভাই আছে কিন্তু, এবং সেই বড় ভাইটা কিন্তু এমনি না। সংসদের মধ্যে সুষমা স্বরাজ বলে দিলেন যে ফ্রম নাও অন উই আর নট বিগ ব্রাদার, উই আর এল্ডার ব্রাদার। তো একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেন, একটা প্রতিবাদ আসছে আমাদের এখানে, প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলে দিলেন এল্ডার ব্রাদার। আমি একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা পৃথিবীর অনেক জায়গায় ছাপিয়েছিলাম লেখাটা, তো উনি বললেন কিন্তু। তো এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অনেক কনসেপ্ট, স্যাটেলাইট, ভ্যাসেল স্টেট, স্যাটেলাইট স্টেট, কন্ডোমিনিয়ামস, অনেক কিছু আছে। সর্বশেষ আমি যেটা মনে করি প্রোটেক্টরেট আছে। আমি যেটা মনে করি নতুন কনসেপ্ট সেটা হলো প্রোটেক্টেড স্টেট। প্রোটেক্টেড স্টেট, when a sovereign state becomes a protected state, whoever it is, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, তাহলে বুঝতে হবে বাংলা কি, বাংলাটা বলেন তাহলে আমাদের সবাই বুঝতে পারবে। বিশেষভাবে ধরেন নিয়ন্ত্রিত ধরেন, ভালো শব্দ হবে, দ্বারা হ্যাঁ আত্ম না সেটা যেখানে হোক না কেন, আমি কনসেপ্ট একটু রাষ্ট্রবিজ্ঞান আলোকে রাখতে চাচ্ছি। সেটাই বলছি যে যখন কোন একটা রাষ্ট্র বৃহৎ রাষ্ট্র কর্তৃক প্রোটেক্টেড হয়ে যাবে, বৃহৎ রাষ্ট্র কর্তৃক হয়ে যাবে, তখন কিন্তু সেখানে আমি এটা বলবো না সভরেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আমি লর ছাত্র, আমি এভাবেই বলবো আপনাকে, আমি রাজনীতির ছাত্র, কিন্তু আমি যেটা সোজা মাঠে বুঝি, যত তাত্ত্বিক কথা বলা যাক না কেন, রাষ্ট্র ইন অ্যাকশন, গভর্নমেন্ট ইন অ্যাকশন, প্রত্যেকটা গভর্নমেন্ট তার রিজিম সিকিউরিটি চিন্তা করতে হবে। রিজিম সিকিউরিটি, স্টেট সিকিউরিটি দুটো ভিন্ন জিনিস, কিন্তু যখন রিজিম সিকিউরিটি প্রাধান্য পেয়ে যায় স্টেট সিকিউরিটি দুর্বল হয়ে যায়, আর যখন দুইটার সাথে ম্যাচ করবে না ওই ফাঁক দিয়ে কিন্তু কেউ না কেউ সুযোগ নেবে। তো আমাদের এখন মনে রাখতে হবে পৃথিবীতে নতুন একটা কনসেপ্ট কিন্তু গ্রো করতে, সেটা হচ্ছে প্রোটেক্টেড স্টেট। এত সুন্দর, আপনার ফরেন পলিসি আপনার পররাষ্ট্রমন্ত্রী আপনার খাবার আপনার সব, বাট আমি পায়ে একটা শিকল বসাই দিয়েছি, শিকলটা আমি আর আপনার কেউ দেখে না, আমরা কি সেই নাটাইটা আমার হাতে, বাংলাদেশ আমি সেটা বাংলাদেশে বলি নাই, আমি বলছি শিকলটা আমি দেখবো না, এই যে অদৃশ্য শিকলটা, দিস ইজ কল্ড প্রোটেক্টেড স্টেট, এ নিউ কনসেপ্ট পলিটিক্যাল সায়েন্স। এবং আমার জানি কেন মনে হয় তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ যত লাফালাফি করবে, ওই যে ব্রিটেনের প্রেসিডেন্ট লাফাইতেছে, কদিন পর উল্টা পাল্টা, সেও কিন্তু আরেকটা ট্রান্সফর্ম শুরু করছে, সকালে এক কথা, রাত্রে এক কথা। আবার আজকে দেখলাম চীনের ফাইন্যান্স মিনিস্টার নাই, সেটা নিয়ে কথা বলছে। এখন খোঁচাখুচি করা ভালো, আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে জাতিসংঘের 193 রাষ্ট্রের মধ্যে কয়টা রাষ্ট্র সত্যিকার অর্থে সভরেন্টি ভোগ করে বিশ্ব দরবারে কথা বলতে পারছে। সেটা ঠিক আছে, যেমন আপনি বললেন না, একমত, যখন আমি রেজিম সিকিউরিটি আমার স্টেটের সিকিউরিটি এবং স্টেটের স্বার্থের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন চরম ভাবে আপনার সভরেন্টি আপনি বিপর্যস্ত হয়ে পড়ে। আবার যখন আপনার আমার কাছে সবকিছুর পর মানে দলের চেয়ে বা আমার চেয়ে যদি দেশ বড় হয় সবকিছুর পর, তখন আপনার যত দুর্বলী রাষ্ট্র হোক, দেখেন আপনি নেপাল আজকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আপনার বিভিন্ন আপনার সংবিধান ইস্যুর পরবর্তীকালে একটা ছোট দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে,
তারা তো কিছু সময়ের জন্য অন্তত তাদের যে সভরেন্টি আছে বোঝা যাচ্ছে, তো সেটা বোঝা যায় না, ঘুরে দাঁড়ানোর পিছনে তো কারণ আছে। যাই হোক, আমার নিজের কাছে মনে হয় কি, আমরা লয়ের স্টুডেন্ট হোক বা সাধারণভাবে অবজার্ভ করলে আমরা হোক, শেষ পর্যায়ে তো শেষ মার্কিন পর্যায়ে আমি নির্বাচন একটা নিয়ে জিনিস শেষ বলি, করি। আমাদের কাছে মনে হয় কি, আসলে তো পৃথিবীটা খুব ইমপারফেক্ট। আমরা অনেকভাবে চেষ্টা করি হিউম্যান রাইটস কনসেপ্ট আনি, এনভায়রনমেন্টাল রাইটস কনসেপ্ট আনি, সোশ্যাল ইকোনমিক রাইটস কনসেপ্ট আনি, ইকুয়ালিটি বিফোর ল, রুল অফ ল, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এগুলি বলে বলে আমরা নিজেদেরকে ক্রমান্বয়ে সভ্য করার চেষ্টা করি, মাঝে মাঝে হোঁচট খাই, পিছনে যাই, আগে বাড়ি। তো আমাদের এই আমেরিকান নির্বাচনের সবচেয়ে বড় রেলেভেন্সটা হচ্ছে আমাদের এই অগ্রযাত্রাটা খুব মারাত্মকভাবে ব্যাহত হবে যদি ট্রাম্প জিতে আসে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ফলে ট্রাম্প হিলারি দুইজনই কোনো অসাধারণ প্রার্থী না, পৃথিবীর মানুষের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু মানুষের স্বার্থে, ওখানে হিন্দু মুসলমান সবাই হচ্ছে ওখানে সংখ্যালঘু আমেরিকায়, সবকিছুর স্বার্থে আমি মনে করি হিলারি ইজ কম খারাপ ট্রাম্পের তুলনায়। আমি এই কথাটার সাথে খুব ভালো লাগলো আমার কাছে, যে দুজনের কেউ আমাদের জন্য কাঙ্ক্ষিত মঙ্গল বয়ে আনবে না, তবে একজনের মাধ্যমে হয়তো মঙ্গলটা কম হবে, অমঙ্গলটা কম হবে, আরেকজনেরটা বেশি হবে। তো আমাদের চিন্তা ভাবনা এটি থাক যে আমেরিকাতে যা খুশি তা হোক, আমরা যাতে এই বাংলাদেশের নাগরিক, রাজনীতিবিদ, দলগুলো আমেরিকার এই বাতাসটা যাতে আমাদের জন্য আগামীতে কোনো অপরচুনিস্টিক ওয়ে খুলে না দেয়, যে আমেরিকার উপর আমি অসুবিধা কি, তা আমার জানি কেন মনে হচ্ছে ভালো দিকটাও যেন আমরা দেখি, ভালো দিকটাও দেখি, আমরা যদি খারাপটা না দেখি। জি দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে